ওকে, সো আমরা যে ফার্স্ট লেকচারটা ছিল সেই ফার্স্ট লেকচারটাকে কন্টিনিউ করব এবং এইটা লেকচার 2 নামে আমরা করব। তো আমরা ফার্স্ট লেকচারে অ্যাকচুয়ালি সেল মেমব্রেন, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আমি মাইটোকন্ড্রিয়ার বাকি যতটুকু অংশ আছে ততটুকু অংশ এই লেকচারে কভার করার ট্রাই করব। ইভেন ভয় পায় না, এই লেকচারটা খুব বেশি বড় হবে না, বিকজ জাস্ট অনলি মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? সো এইদিকে আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্টে যে গ্লুকোজটা প্রোডাকশন হলো সেই গ্লুকোজটার অ্যাকচুয়াল ইউটিলাইজেশনটা কিভাবে হয়। আমরা জানি যে আমাদের যে শ্বসন প্রক্রিয়া আছে অর্থাৎ রেসপিরেশন, যেটাকে ইন্টারনাল রেসপিরেশন বা অন্তঃশ্বসন, সেইটাকে আমরা 4টা ধাপে ভাগ করি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএনজাইম, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিডস, ক্রেবস সাইকেল, দেন হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সো এইখানে যে গ্লাইকোলাইসিস অর্থাৎ যে ব্রেকডাউন অফ গ্লুকোজ, সেই ব্রেকডাউন অফ গ্লুকোজটা করতে হবে সাইটোপ্লাজমে। আমরা পুরো বোর্ডটাকে একটা সেল ধরে নিয়েছিলাম বা পুরো বোর্ডটাকে আমরা একটা কোষ ধরে চিন্তা করতেছিলাম। সো সেইখানে এটা ছিল সাইটোপ্লাজম। তাইলে সেই সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজ ব্রেকডাউন হচ্ছে এবং গ্লুকোজের আলটিমেটলি গ্লাইকোলাইসিসের পরে আমরা পাচ্ছি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এবং সেই পাইরুভিক অ্যাসিড যদি পরবর্তী চক্রগুলোতে প্রবেশ করতে চায়, পরবর্তী চক্রগুলো যেহেতু মাইটোকন্ড্রিয়ায় ঘটে, তাহলে এইদিকে পাইরুভিক অ্যাসিডকে অবশ্যই মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন আছে সেই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন পার হয়ে মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেনের যে স্পেসের মধ্যে যেই ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সে অবশ্যই যেতে হবে। কারণ হচ্ছে শ্বসনের বাকি ধাপগুলোর জন্যে, শ্বসনের কি বললাম বাকি ধাপগুলোর জন্যে যতটুকু যেই এনজাইমগুলো প্রয়োজন, সেই রিয়াকশানগুলোর জন্য যেই এনজাইমগুলোর প্রয়োজন, সেই এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়ার একমাত্র মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের ভিতরে যে স্পেস আছে, যে ম্যাট্রিক্স আছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে এক্সিস্ট করে। দ্যাটস ওয়াই পাইরুভিক অ্যাসিড হ্যাজ টু গো ইনটু দিস ম্যাট্রিক্স। এখন আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড যখন আসলো, মাইটোকন্ড্রিয়ার আউটার যে মেমব্রেন আছে সেটা ভাঁজ করা না, সেটা একটা জাস্ট সিম্পল মেমব্রেন এবং সেটা দিয়ে ইজিলি যে কেউ পাস করতে পারে। তো মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন আছে, আউটার মেমব্রেন আছে, সেই মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন ইনিশিয়ালি পাইরুভিক অ্যাসিড পাস করলো। পাইরুভিক অ্যাসিড পাস করার পরে পাইরুভিক অ্যাসিড এখন আসলো যে আউটার মেমব্রেন এবং যে ইনার মেমব্রেন আছে অর্থাৎ যে ইন্টার মেমব্রেনাস স্পেস আছে, সেই ইন্টার মেমব্রেনাস স্পেসে এখন সে অবস্থান করতেছে। এবং এই ইন্টারমেমব্রেনাস স্পেস থেকে OH মাইনাসের আয়নের বিনিময়ে সে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে প্রবেশ করলো, আলটিমেটলি সে ইনার মেমব্রেন পার হলো। এবং এইখানে যে ট্রান্সপোর্টারটা সহায়তা করতেছে সেই ট্রান্সপোর্টারটাকে বলা হয় পাইরুভেট ট্রান্সপোর্টার। ক্লিয়ার? তারপরে যেটা হয় সেটা হচ্ছে এইখানে যখন পাইরুভিক অ্যাসিড যায়, পাইরুভিক অ্যাসিড ভিতরে যাওয়ার পরে আলটিমেটলি সে কনভার্ট হয়ে হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম চক্রে প্রবেশ করে এবং সে কনভার্ট হয়ে হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইমে। দ্যাট মিনস এই দিক দিয়ে পাইরুভিক অ্যাসিড থেকে সে কনভার্ট হলো অ্যাসিটাইল কোএনজাইমে। এবং এই যে অ্যাসিটাইল কোএনজাইম আছে সেই অ্যাসিটাইল কোএনজাইম আলটিমেটলি এর পরবর্তীতে ক্র্যাবস সাইকেলে ঢুকে অ্যাসিটাইল কোএনজাইম আলটিমেটলি এর পরবর্তী ক্র্যাবস সাইকেলে ঢুকে সে হচ্ছে NADH2 FADH NADH FADH2 সেই সমস্ত যৌগ প্রোডাকশন করে। আমরা জানি ক্র্যাবস সাইকেলে যখন অ্যাসিটাইল কোএনজাইম ঢুকে, অ্যাসিটাইল কোএনজাইম ঢুকার পরে ক্র্যাবস সাইকেলে কিছু জিটিপি প্রোডাকশন হয়, কিছু NADH প্রোডাকশন হয়, কিছু FADH2 প্রোডাকশন হয় এবং কিছু কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়। সেটা কিন্তু ক্লাস 9-10 রেসপিরেশনের বিষয়। এবং আমরা ক্র্যাবস সাইকেলে যা কিছু প্রোডাকশন হয় সেটা মনে রাখার একটা খুব ভালো একটা নেমোনিক্স আছে আমার কাছে। যেরকম আমরা এইটা দিয়ে মনে রাখবো ক্র্যাবস সাইকেলে কি কি প্রোডাকশন হয়। ক্র্যাবস সাইকেলে আলটিমেটলি প্রোডাকশন হচ্ছে GF কণা। GF মানে হচ্ছে গার্লফ্রেন্ড আর কণা হচ্ছে একটা ম্যান নাম। সো এখানে আমরা ইনিশিয়ালি 2টা করে অক্ষর নিব। 2টা করে অক্ষর নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা জোড় সংখ্যাগুলো বসাবো। অর্থাৎ প্রতি 2টা করে অক্ষরের মধ্যে যে আমি প্রতি 2টা করে অ্যালফাবেট আমি নিলাম, তাদেরকে আলাদা একটা ইউনিট বানালাম। এদিকে 2টা অ্যালফাবেট নিলাম, আলাদা একটা ইউনিট বানালাম। এদিকে 2টা অ্যালফাবেট নিলাম, আলাদা একটা ইউনিট বানালাম। প্রতিটা ইউনিটের নিচে জোড় সংখ্যাগুলো লিখবো। এই ইউনিটের নিচে 2 লিখবো, এই ইউনিটের নিচে 4 লিখবো, এই ইউনিটের নিচে 6 লিখবো। এবং আমরা এই জিতে হচ্ছে জিটিপি, এফ তে হচ্ছে FADH2, সি তে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এন এ তে হচ্ছে NADH2 or NADH or NADH2। দ্যাট মিনস ক্র্যাবস সাইকেলে 2 অণু জিটিপি প্রোডাকশন হয়। এই
ইউনিটের মধ্যে এই ইউনিট হচ্ছে 2, দ্যাট মিন্স জিটা হচ্ছে জিটিপি, এফটা হচ্ছে এফএডিএস2, দ্যাট মিন্স ক্রেবস সাইকেলে 2 অণু জিটিপি প্রোডাকশন হয়, 2 অণু এফএডিএস3 প্রোডাকশন হয়, 4 অণু কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয় এবং 6 অণু এনএডিএস2 প্রোডাকশন হয়। এবং এই যে এরা প্রোডাকশন হওয়ার পরে আলটিমেটলি এরা সবাই এখন এই জায়গাতে এক্সিস্ট করতেছে। এখন যদি আমি এই জায়গার কথা চিন্তা করি, সকল এসিটাইল কোএনজাইম শেষ হয়ে গেল এবং আলটিমেটলি এসিটাইল কোএনজাইম শেষ হয়ে এখানে এখন জিটিপি, তারপর হচ্ছে এনএডিএস2, এফএডিএস2 এই সমস্ত যৌগ এক্সিস্ট করতেছে, ইভেন কার্বন ডাইঅক্সাইড এক্সিস্ট করতেছে, যেটা আলটিমেটলি বের হয়ে যায়, বের হয়ে সেটা দেহের বাইরে নির্গত হয়। সো কার্বন ডাইঅক্সাইড আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে এই যে এখন জিটিপি, এনএডিএস2, এফএডিএস2 প্রোডাকশন হলো, ইভেন এসিটাইল কোএনজাইমেও এনএডিএস2 প্রোডাকশন হয়, ইভেন গ্লাইকোলাইসিস চক্রেও কিছু এনএডিএস2 প্রোডাকশন হয়। সো এই সমস্ত যৌগগুলো গ্লাইকোলাইসিসে যে এনএডিএস2 এগুলো প্রোডাকশন হয়, সেগুলো অবশ্যই আউটার মেমব্রেন এন্ড ইনার মেমব্রেন পার হয়ে তারাও ম্যাট্রিক্সে চলে আসে। কারণ হচ্ছে আমাদের মেইন টার্গেট হচ্ছে এটিপি প্রোডাকশন করা, এবং আমরা এই যে এখানে যে এনএডিএইচ2, এফএডিএইচ2 বা জিটিপি যেগুলো আছে সবগুলোর টার্গেট হচ্ছে যাতে আমরা কোনো না কোনোভাবে এটিপিটা প্রোডাকশন করতে পারি। এবং এই যে তাদের আলটিমেট ফাইনাল যে এটিপি প্রোডাকশন, ফাইনাল এটিপি প্রোডাকশনটা ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। কেন মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ঘটে সেটার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কিছু এনজাইমের কমপ্লেক্স আছে, এবং সেই কমপ্লেক্সগুলোকে 1, 2, 3, 4 সেই আকারে প্রকাশ করা হয়। যেমন আমি যদি দেখাই, তাহলে এইদিকে ধরুন দেখানো যায় যে এইদিকে কিছু এনজাইমের কমপ্লেক্স আছে 1, 2, 3, 4, এবং তারা চেইন আকারে সজ্জিত আছে, একটার সাথে আরেকটা চেইন আকারে সজ্জিত আছে। অবশ্য এই যেই আমি যদি এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কেন এটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলা হয় সেটা বোঝাচ্ছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অবশ্য মাঝখানে আরো দুইটা জিনিস আসে। মাঝখানে একটা জিনিস আসে সেটা হচ্ছে কোএনজাইম কিউ, মাঝখানে একটা জিনিস থাকে সেটা হচ্ছে কোএনজাইম কিউ। এই কোএনজাইম কিউ অ্যাকচুয়ালি এই কমপ্লেক্সের ডিটেইল স্ট্রাকচার আমি যাচ্ছি না। এই কমপ্লেক্স হচ্ছে এনজাইমের কিছু এনজাইম যেগুলো আমরা চ্যাপ্টার 9 এ আমাদের পড়া ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো তারপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এদিকে বোঝা হয়ে যাবে। সো এরকম কিছু কমপ্লেক্স থাকে, তাহলে 1, 2, 3, 4 চারটা এনজাইমের কমপ্লেক্স থাকতেছে, আর মাঝখানে হয়তো বা কোএনজাইম কিউ আর আরেকটা হয়তো বা সাইটোক্রোম টাইপের কিছু একটা থাকতে পারে। সো এখন এরা যেটা করবে সেটা হচ্ছে এরা এই NADH2 কিংবা FADH2 সেগুলো থেকে ইলেকট্রনটাকে গ্রহণ করবে। অর্থাৎ ওরা যদি NADH, আমি NADH এর কথা চিন্তা করি, NADH যে প্রোডাকশন হলো বা NADH2 প্রোডাকশন হলো, সেইখান থেকে তারা ইলেকট্রনটা নেয়, এবং যখন এইখান থেকে তারা ইলেকট্রনটা নেয় তখন আলটিমেটলি বাইরে মুক্ত হয়ে যায়, এটা প্লাস হিসেবে থাকে, বাইরে আলটিমেটলি মুক্ত হয়ে যায় হচ্ছে H প্লাস মুক্ত হয়ে যায়, এবং সে একটা ইলেকট্রনকে নিয়ে নেয়। এখন এই এনজাইম কমপ্লেক্স যখন একটা ইলেকট্রনকে নিয়ে নিল, ইলেকট্রনকে নিয়ে নেওয়ার সাথে সাথে সে যেটা করে, এইদিকে ভিতরের দিকে যে হাইড্রোজেন আছে সেটাকে বাইরের দিকে সে পাম্প করে। অর্থাৎ এইদিকে যে হাইড্রোজেন আছে সে একটা ইলেকট্রন গ্রহণ করার সাথে সাথে এইদিকে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটাকে সে বাইরের দিকে পাম্প করতে থাকে। অর্থাৎ এইদিকে এই পুরো মেমব্রেনের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এদিকে অনেকগুলো এরকম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সজ্জিত আকারে আছে, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এরকম ভাবে সঞ্চিত আকারে আছে। এবং তারা যেটা করতেছে কন্টিনিউয়াসলি, যখনই সেখানে এটিপি প্রোডাকশনের, যখনই সেখানে আলটিমেটলি কি করতেছে, বা যখনই সেখানে পাইরুভিক অ্যাসিড আসতেছে, পাইরুভিক অ্যাসিড আসার পরে যখনই সেখানে অ্যাসিটাইল কোএনজাইম প্রোডাকশন হচ্ছে, অ্যাসিটাইল কোএনজাইম যখন জিটিপি, NADH2, FADH2 প্রোডাকশন করতেছে, তারা যেটা করতেছে সবাই এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনগুলা সবাই হচ্ছে বাহিরের দিকে হাইড্রোজেন আয়নকে থ্রো করতেছে। এই যে হাইড্রোজেন আয়নকে বাহিরের দিকে থ্রো করতেছে, যখন তারা হাইড্রোজেন আয়নকে বাহিরের দিকে থ্রো করতে থাকে তখন সেই হাইড্রোজেন আয়ন অ্যাকচুয়ালি বাহিরের ইন্টার মেমব্রেনাস স্পেসে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায়। অর্থাৎ এইদিকে হাইড্রোজেন আয়ন ছাড়লো, এইদিকে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ছিল সেটাও হাইড্রোজেন আয়ন ছাড়লো, এইদিকে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ছিল সেটাও হাইড্রোজেন আয়ন ছাড়লো। আলটিমেটলি বাহিরের দিকে যে হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন, সেই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বা হাইড্রোজেন আয়নের ঘনত্ব, সেই হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেড়ে যেতে থাকে। এখন ইভেন এই জায়গাটা আমরা ভিতরের যদি ইনার মেমব্রেনটার কথা যদি চিন্তা করি, ইনার মেমব্রেনটা হচ্ছে এরকম ভাঁজ করা। সে ভাঁজ করার অবশ্যই একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে ভাঁজ করা ইনার মেমব্রেনে, ভাঁজ করা ইভেন প্রতিটা ভাঁজকে বলা হয় ক্রিস্টি।
প্রতিটা ভাঁজকে কি বলা হয়? ক্রিস্টি। ভাঁজ করা ইনার মেমব্রেন, ভাঁজ করা একটা মেমব্রেন যদি ভাঁজ করা থাকে তখন সেটার যে সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়া কি হয়? সারফেস এরিয়া সেইখানে বৃদ্ধি পায় এবং সেখানে বেশি পরিমাণ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকতে পারে, বেশি পরিমাণ কম জায়গায় বেশি পরিমাণ রিয়াকশন ঘটতে পারে। দ্যাটস ওয়াই সেই জায়গাগুলোতে আলটিমেটলি এরকমভাবে পর্দাটা ভাঁজ করা থাকে। আমি জিনিসটা এইভাবে বোঝাই। আমি ধরলাম যে আমার স্পেস আছে এই বোর্ডটার সমান, আমি যদি এই জায়গায় সোজাসুজি খাতাটা রাখি, তাহলে একবার এরকম খাতাটা রাখলাম, দেন এরকম খাতাটা রাখলাম, দেন এরকম খাতাটা রাখলাম, 3বার খাতাটাকে রাখা যাবে। এবং আমি যদি বলি যে এই খাতাটার মধ্যে আমি এভাবে দাগ দিয়ে রাখবো, এভাবে খাতাটার মধ্যে আমি দাগ দিয়ে রাখবো, তার মানে আমি এরকম ভাবে 3টা দাগ দিতে পারবো। কিন্তু আমি যদি এই পাতাটাকে ভাঁজ করি, আমি যদি এই একটা পাতা ছিঁড়তে হবে মনে হচ্ছে, আমি যদি এই পাতাটাকে ভাঁজ করি, ধরুন আমি এই পাতাটাকে ভাঁজ করলাম, আমি পাতাটা থেকে কি করলাম, প্রথমে এই পাতাটাতে দাগ দিয়ে নিলাম। প্রথমে এই পাতাটাতে আমি যেটা করলাম সেটা হচ্ছে দাগ দিয়ে নিলাম, প্রথমে পাতাটাকে দাগ দিয়ে নিলাম। এবং আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে আমি এটাকে এখন ভাঁজ করে রাখলাম। তার মানে দেখেন আমি ভাঁজ করে রাখছি না ভাঁজ করে রাখছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি যদি এইদিকে এখন অনেকগুলা পাতা রাখতে পারবো, এবং আমি সবগুলাকে যদি আমরা চিন্তা করি যে সবগুলাকে আমরা এখন লম্বা করলাম, লম্বা করলে কিন্তু এদিকে কিন্তু আমরা বেশি পরিমাণ দাগ, মানে বেশি পরিমাণ এই জায়গায় ক্ষেত্রফল পাচ্ছি, এই জায়গায় আমরা বেশি পরিমাণ দৈর্ঘ্য পাচ্ছি। আমরা যদি দাগের কথা চিন্তা করি তাহলে আমরা বেশি পরিমাণ কি পাচ্ছি? দৈর্ঘ্য। খেয়াল করেন, বেশি পরিমাণ দৈর্ঘ্য পাবো, কারণ এইভাবে রাখলে জাস্ট 3টা পাতা আঁটবে, কিন্তু এইভাবে রাখলে হয়তো 5টা পাতা আঁটবে। কিন্তু 5টা পাতা আঁটলেও এই 5টা পাতা এদিকে থাকতো, এই যে দাগ, সেই দাগ তো ঠিকই আছে। এখন সেগুলোকে যদি আমরা আলটিমেটলি এইভাবে চিন্তা করি, তখন দেখা যাবে যে এইদিকে আমরা এরকম দাগের পরিমাণ বেশি রাখতে পারছি। তার মানে কি, আমরা যখন পাতাটাকে রাখতেছি তার মানে হচ্ছে সেটার ক্ষেত্রফল আমরা বৃদ্ধি করতে পারছি। যদি আপনাদের বইয়ে আয়তন লেখা যে আয়তন বহুলাংশে বৃদ্ধি পায়, এবং সেই আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বেশি থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যখন বেশি থাকে তখন বেশি বেশি জিটিপি, NADH2, FADH2 কে তারা প্রসেস করতে পারে এবং আলটিমেটলি বেশি বেশি ATP প্রোডাকশন করতে পারে। দ্যাটস লজিক্যাল। এখন কথা হচ্ছে যে এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে যখন সেটা ইন্টারমেমব্রেনাস স্পেসে যখন সেখানে হাইড্রোজেন আয়নকে তারা থ্রো করা শুরু করলো, সো হাইড্রোজেন আয়নকে থ্রো করা শুরু করার ফলে ইনার যে ম্যাট্রিক্স আছে বা ইনার যে মেমব্রেন আছে, সেই ইনার মেমব্রেন আলটিমেটলি ইনার মেমব্রেন তার পজিটিভ আয়নগুলোকে হারাইতে থাকলো। অর্থাৎ বাহিরের সাথে ইন্টারমেমব্রেনাস স্পেসের সাথে ম্যাট্রিক্সের পজিটিভিটির একটা কি হয়ে গেল, পজিটিভিটির একটা অসামঞ্জস্য হয়ে গেল, বা পজিটিভ আয়নের একটা অসামঞ্জস্য হয়ে গেল। যখন এইটা ঘটে, যখন এখানে পজিটিভ আয়নের একটা অসামঞ্জস্য ঘটে, তখন যেটা হয় সেটা হচ্ছে বাহির থেকে, অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইডে আমাদের এই যে সাইটোপ্লাজমে অনেক পটাশিয়াম আয়ন এক্সিস্ট করে, এবং অনেক পটাশিয়াম আয়ন এক্সিস্ট করার কারণে যেটা হয় সেটা হচ্ছে উল্টোভাবে কিছু পরিমাণ পটাশিয়াম আয়ন প্রবেশ করে। তবে সবগুলা হাইড্রোজেনকে নিউট্রালাইজ করার মতো, সবগুলা হাইড্রোজেনের পজিটিভ আয়নকে নিউট্রালাইজ করার পরিমাণের পটাশিয়াম ভিতরে ঢুকে না, কিছু পরিমাণ পটাশিয়াম ভিতরের দিকে ঢুকে। কিছু পরিমাণ পটাশিয়াম ভিতরের দিকে ঢোকা ট্রাই করার পরে অবশ্য পটাশিয়াম যে ইনফ্লাক্স, সেই পটাশিয়াম ইনফ্লাক্স কমে যায়। সেটার কারণ আছে। কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, ম্যাট্রিক্স ইন্টারমেমব্রেনাস স্পেসে হাইড্রোজেন আয়নকে থ্রো করতেছে, তাহলে ম্যাট্রিক্স যেহেতু ইন্টারমেমব্রেনাস স্পেসে হাইড্রোজেন আয়নকে থ্রো করতেছে, তার মানে ভিতরের যে ম্যাট্রিক্স ছিল, সেই ভিতরের ম্যাট্রিক্স তার অ্যাসিডিটি হারাইতেছে, সে আস্তে আস্তে অ্যালকালাইনাইজেশন সলিউশনের দিকে যাচ্ছে। দ্যাট মিনস সে তার অ্যাসিডিটি হারাচ্ছে এবং সে ক্ষারীয় হচ্ছে, কারণ তার এইখান থেকে H+ চলে যাচ্ছে। যেহেতু H+ চলে যাচ্ছে, বাহিরের দিকে H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি, এইখানে pH কমে যাচ্ছে, এই জায়গাটা অ্যাসিডিটি হচ্ছে। বাট ভিতরের যে অংশটা আছে, সেই ভিতরের অংশটা আলটিমেটলি কি হচ্ছে, হাইড্রোজেন হারানোর কারণে সেটা ক্ষারীয় হচ্ছে। শুধুমাত্র হাইড্রোজেন হারানোর কারণে সেটা ক্ষারীয় হয় নাই, এখানে দেখা গেল যে এই পজিটিভ আয়নটাকে ঠিক রাখার জন্য কিছু পরিমাণ পটাশিয়াম আয়ন ভিতরের দিকে ঢুকছে। ইভেন পটাশিয়াম হচ্ছে আমাদের যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে অবস্থিত, HLI Na KRB CH FR, এবং এদেরকে ক্ষারীয় ধাতু বলা হয়। সো এইখানে আলটিমেটলি একটা হচ্ছে ভিতরে যে ম্যাট্রিক্স আছে, সেই ভিতরের ম্যাট্রিক্স হাইড্রোজেন হারানোর কারণে তার অ্যাসিডিটি হারাচ্ছে। সেকেন্ডলি মানে অ্যাট ফার্স্ট হাইড্রোজেন হারানোর কারণে তার অ্যাসিডিটি হারাচ্ছে, প্লাস সে ক্ষারীয় হচ্ছে। সেকেন্ডলি আরো ক্ষারীয় কিছু আয়ন ভিতরের দিকে ঢুকতেছে, দ্যাটস ওয়াই সে ফার্দার ক্ষারীয় হচ্ছে। সো এই কন্ডিশনটাকে
স্টেবিলাইজ করার প্রয়োজন। এই কন্ডিশনটাকে স্টেবিলাইজ করার জন্য বাহির থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে অর্থাৎ সাইটোপ্লাজম থেকে হাইড্রোজেন আয়ন ভিতরের দিকে ঢোকার ট্রাই করে, বাট এই যে হাইড্রোজেন আয়ন এখন একা ভিতরের দিকে ঢুকতে পারে না। এই হাইড্রোজেন আয়ন ভিতরের দিকে ঢুকতে গেলে এদিকে একটা ট্রান্সপোর্টার কাজ করে, যে ট্রান্সপোর্টার বলে যে এই হাইড্রোজেন আয়ন তখনই ঢুকতে পারবে যখন তার সাথে একটা ইনঅর্গানিক ফসফেট থাকবে। অর্থাৎ এখানে আলাদা একটা ইনঅর্গানিক ফসফেট, এদিকে সাইটোপ্লাজমে কিছু ইনঅর্গানিক যে ফসফেট আছে, সেই ইনঅর্গানিক ফসফেট যদি একই সাথে ঢুকে তখন হাইড্রোজেন ঢুকতে পারবে। দ্যাট মিনস হাইড্রোজেন সেখানে একা ঢুকতে পারে না, সেখানে ঢুকতে গেলে, এটার ভিতরে ঢুকতে গেলে তাকে ইনঅর্গানিক ফসফেট নিয়ে ঢুকতে হচ্ছে। এখন সেটার ফেসিলিটিটা কি বা সেটার অ্যাডভান্টেজটা কি? সেটার অ্যাডভান্টেজ হচ্ছে ভাইয়া এখানে যে এখন হাইড্রোজেন আয়ন যেটা ঢুকতেছে এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট হাইড্রোজেন আয়ন সিম ট্রান্সপোর্টার অর সেম ট্রান্সপোর্টার। অর্থাৎ সিম ট্রান্সপোর্টার মানে হচ্ছে যেই ট্রান্সপোর্টেশনে দুইটা মলিকুলস সেম ডিরেকশনে যাবে। অর্থাৎ এইদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে দুইটা মলিকুলস ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে, OH বের হচ্ছে, পাইরুভিক অ্যাসিড ঢুকতেছে, সো এটা ছিল এন্টি ট্রান্সপোর্টার। আর এটা হচ্ছে সিম ট্রান্সপোর্টার, দ্যাট মিনস যেই ট্রান্সপোর্টেশনে সেম ডিরেকশনে দুইটা মলিকুলস ভিতরের দিকে ঢুকে। সো বাহিরের যে হাইড্রোজেন আয়ন ছিল সেই হাইড্রোজেন আয়ন ভিতরের দিকে ঢুকতে থাকে এবং ইনঅর্গানিক ফসফেটও ভিতরের দিকে ঢুকে। নট অনলি ইনঅর্গানিক ফসফেট, যখন এখানে ইনঅর্গানিক ফসফেট ঢুকে তখন সেই ইনঅর্গানিক ফসফেটকে ফলো করে হচ্ছে এডিপি বা এডেনোসিন ডাইফসফেট। ইনঅর্গানিক ফসফেটকে ফলো করা হচ্ছে ইনঅর্গানিক ডাইফসফেট। ইভেন এডিপি ইজিলি আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন পার হয়ে সে ভিতরে ম্যাট্রিক্সে চলে আসতে পারে। এখন এইদিকে আবার খুব বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন ঢুকতে পারে না, যে হাইড্রোজেন আয়ন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে হাইড্রোজেন আয়নের যে ডিফারেন্স আছে, পরিমাণের যে ডিফারেন্স আছে সেটাকে প্রশমিত করে, ঠিক সেই পরিমাণ হাইড্রোজেন আয়ন ঢুকতে পারে না, কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন ঢুকতে পারে। সো এই হাইড্রোজেন আয়নগুলা যেগুলো এখন বাইরে আছে সেগুলো আবার এই যে ম্যাট্রিক্স আছে সেই এই যে ইনার মেমব্রেন আছে সেই ইনার মেমব্রেন পার হয়ে আবার ভিতরের দিকে ঢুকতে পারে না। দ্যাটস দ্য প্রবলেম। এই জায়গায় একটা এনজাইম এখন আসে, যে এনজাইমটার নাম হচ্ছে এটিপি সিনথেস। তাহলে এই জায়গায় এখন নতুন একটা এনজাইম আসে, যে এনজাইমটা আমরা নাম দিব হচ্ছে এটিপি সিনথেস। যে এনজাইমটার নাম দিব কি? এটিপি সিনথেস। এই এটিপি সিনথেস এনজাইম কি করে? এই এটিপি সিনথেস এনজাইম কি করে? এইদিকে যে হাইড্রোজেন আয়ন আছে সেই হাইড্রোজেন আয়নকে ভিতরের দিকে ঢোকার অনুমতি দেয়। কিন্তু এই হাইড্রোজেন আয়নগুলো যখন ভিতরের দিকে ঢুকে তখন যেহেতু এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে হাইড্রোজেন ঢুকতেছে সেহেতু শক্তি নির্গত হয়। আমি জিনিসটা বুঝাই। এইদিকে হচ্ছে উচ্চ ঘনমাত্রার হাইড্রোজেন, এদিকে হচ্ছে উচ্চ ঘনমাত্রার হাইড্রোজেন, এদিকে হচ্ছে নিম্ন ঘনমাত্রার হাইড্রোজেন। সো এই জায়গায় যে হাইড্রোজেনগুলো আছে তাদের মধ্যে খুব বেশি বিকর্ষণ বল আছে, এবং এই হাইড্রোজেন আয়নগুলো যখন এই জায়গায় বল এক্সিস্ট করতেছে, সো এই জায়গায় অ্যাকচুয়ালি ফোর্স এক্সিস্ট করতেছে, তাদের মধ্যে বিকর্ষণ, মানে এই পুরাটাকে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড ধরতে পারি, যে ইলেকট্রিক ফিল্ডে অ্যাকচুয়ালি ফোর্স এক্সিস্ট করতেছে, এবং এই ইলেকট্রিক ফিল্ডে ফোর্স এক্সিস্ট করতেছে প্লাস এইদিকে যখন সেই হাইড্রোজেনগুলো ভিতরের দিকে গেল, দ্যাট মিনস কি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা আয়ন সে ডিস্টেন্স ক্রস করলো, দ্যাট মিনস এই জায়গায় সাইমালটেনিয়াসলি দুইটা ফ্যাক্টর এক্সিস্ট করতেছে, একটা হচ্ছে ফোর্স অ্যান্ড সেকেন্ডলি যেহেতু হাইড্রোজেন আয়ন এইখান দিয়ে দূরত্ব অতিক্রম করলো, দ্যাট মিনস সেটাকে আমরা দিব ডিস্টেন্স, মানে সরণ অতিক্রম করলো, সেটাকে আমরা দিব জাস্ট ডিসপ্লেসমেন্ট। দ্যাট মিনস একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এইখানে এই ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুইটা ফ্যাক্টরে যেহেতু একসাথে কাজ করতে হয়, যখন একটা হাইড্রোজেন আয়ন ভিতরের দিকে এগেইন ঢুকতেছে, যেহেতু এখানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুইটা জিনিস একসাথে কাজ করতেছে, অ্যান্ড ইউ নো দ্যাট যখন ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একই সাথে একটা ফ্যাক্টরের উপর কাজ করবে, বা দুইটা ফ্যাক্টর যখন একটা আয়ন বা একটা বস্তুর উপর কাজ করবে, তখন নতুন যে প্যারামিটারের জন্ম নেয় সেই প্যারামিটারটাকে বলা হয় ওয়ার্ক বা এনার্জি। দ্যাট মিনস যখন এখানে যে হাইড্রোজেন আয়নগুলো আছে সেই হাইড্রোজেন আয়নগুলা যখন এই এটিপি সিনথেস এনজাইমের মধ্য দিয়ে যখন ভিতরের দিকে ঢোকার সময় তারা হচ্ছে শক্তি উৎপন্ন করে, এবং এই শক্তিটাকে ইউটিলাইজ করে এই এটিপি সিনথেস এনজাইম ভিতরের দিকে যে এডিপি ঢুকছিল এবং যে ইনঅর্গানিক ফসফেট ঢুকছিল, সেই এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটকে একসাথে কানেক্ট করে এবং আলটিমেটলি সেই এটিপি প্রোডাকশন করতে থাকে। দ্যাট মিনস এইভাবে সে কি করে এটিপি প্রোডাকশন করতে থাকে, এটিপি প্রোডাকশন হয়।
এইভাবে মাইটোকন্ড্রিয়ায় আলটিমেটলি কি হতে থাকে, এটিপি প্রোডাকশন হতে থাকে। এটিপি প্রোডাকশনের মেকানিজমটা বোঝা গেছে। তো এটা খুব অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো হচ্ছে এটা মনে হয় না যে মেডিকেল ফোর্থ ইয়ারও আছে, এটা এটা আরেকটু মানে আরেকটু হায়ার লেভেলে আছে। আর অ্যাপোপ্টোসিসের যে ব্যাপারটা পড়াবো সেটা আমরা মেডিকেল ফোর্থ ইয়ারের পড়া, আমি নিজে মেডিকেল থার্ড ইয়ারের। তারপরে আপনাদের বুঝাইতেছি, কারণ এই জিনিসগুলো একটু বুঝে পড়া উচিত। আমার মনে হয় যে বায়োলজি মজা করে পড়া যায়, এই জায়গাটাতে অনেক বোঝার কিছু আছে। সো মেইনলি দ্যাট মিনস এইভাবে এই এই পুরা প্রসেসটার মাধ্যমে কি হচ্ছে, এখানে এটিপি প্রোডাকশন হচ্ছে। এখন যখন এখানে এটিপি খুব বেশি প্রোডাকশন হবে, যখন এখানে খুব বেশি এটিপি প্রোডাকশন হবে, তখন এই এটিপি আমাদের আমাদের বডির মানে প্রসেসটা এই জিনিস কিরকম, মানে এদিকে একটা O2 ব্যালেন্সের একটা ব্যবস্থা আছে। মানে একটা জিনিস যখন খুব বেশি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সেটা কমে যাওয়ার একটা মেকানিজম মানে সেখানে দেওয়া আছে। দেখা যাবে যে অটোমেটিক্যালি সেটা কমে যাবে। যেমন আমি যদি খুব বেশি পানি খাই, অটোমেটিক্যালি বেশি বেশি প্রস্রাব হবে, পানি বের হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের বডি সবসময় একটা নর্মাল একটা এনভায়রনমেন্ট সে বজায় রাখে। এবং সেটা কিভাবে রাখে সেটা তো বুঝতে পারতেছি। যদি আমরা বেশি কিছু নিই তাহলে সে বেশি বের করে দেয়, আর যদি কম কিছু নিই তাহলে কি করে, আরো বেশি বেশি নেওয়ার জন্য আমাদেরকে উদ্দীপিত করে। এখন যখন এদিকে খুব বেশি বেশি এটিপি প্রোডাকশন হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়া বুঝবে ওকে তাহলে এখন তো আর বেশি বেশি আমাদের আর এটিপির দরকার নাই, বেশি এটিপির দরকার নাই, তাহলে এখন কি করা যায়। এখন যেটা করবে সেটা হচ্ছে বেশি বেশি যখন এটিপি প্রোডাকশন হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়া কয়েক টাইপের কাজ করবে। কিরকম, এই এটিপি বেশি বেশি এটিপি প্রোডাকশন হলে এই এটিপি সে খরচ করে, এদিকে একটা ট্রান্সপোর্টার আছে, সেই ট্রান্সপোর্টার দিয়ে মাইটোকন্ড্রিয়া কি করবে, এই 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 সমস্ত এটিপি খরচ করে মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে আলটিমেটলি সে ক্যালসিয়াম আয়ন এদিকে আনতে থাকবে, ক্যালসিয়াম আয়ন সংরক্ষণ করে রাখতে থাকবে। সেটা কেন, সে কেন ক্যালসিয়াম আয়ন সংরক্ষণ করে রাখতেছে, কি বললাম, যখন মাইটোকন্ড্রিয়ার ভিতরে যদি কোনো কন্ডিশনে মাইটোকন্ড্রিয়ার ভিতরে বেশি বেশি এটিপি প্রোডাকশন হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে বেশি বেশি এটিপি প্রোডাকশন হলে সে যেটা করবে সে হচ্ছে এটিপি খরচ করে ক্যালসিয়াম আয়নকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে জমায়ে রাখবে। সেটা একটা কারণ আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এটিপি হচ্ছে বায়োলজিক্যাল কারেন্সি। আমার কাছে যদি খুব বেশি কারেন্সি থাকে, আমার কাছে যদি খুব বেশি টাকা থাকে, তখন আমি কি করব, আমি হয়তো বা স্বর্ণ কিনে বা জমি কিনে রেখে দিব। দ্যাট মিনস সেম টাইপের জিনিস। যখন তার মধ্যে খুব বেশি বেশি এটিপি আসতেছে, তো সে সেই এটিপি গুলাকে খরচ করে ক্যালসিয়াম আয়নকে ভিতরের দিকে আয়নে জমা করতে থাকবে। সেটা একটা কারণ আছে। ক্যালসিয়াম আয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বডি, ইউনো। ক্যালসিয়াম আয়ন খুব ইম্পর্টেন্ট। কেন আমি বলি ক্যালসিয়াম আয়ন কেন কেন ইম্পর্টেন্ট, কেন এত ক্যালসিয়াম আয়নটা ইম্পর্টেন্ট, সেটার কজ হচ্ছে এই যে ক্যালসিয়াম আয়ন আমাদের মাসল কন্ট্রাকশনে সহায়তা করে। অর্থাৎ আমি যে এই যে হাতটা যে নাড়াচ্ছি সেই দিকে আমার যে মাসল আছে বা সেদিকে যে পেশি আছে, সেই পেশিটার সংকোচন ক্যালসিয়াম আয়ন ছাড়া হওয়া পসিবল না। ক্যালসিয়াম আয়ন ছাড়া কোনোভাবেই আমাদের যে মাসল আছে সে মাসল সংকুচিত হবে না। এবং সেটারও ডিটেলস মেকানিজম আমি মেবি জুওলজি চ্যাপ্টারে এইটা পড়াইছি যে কিভাবে ক্যালসিয়াম আয়নগুলো কাজ করে। যখন একটা অ্যাকশন পটেনশিয়াল আসে তখন খুব বেশি বেশি ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়, সেই ক্যালসিয়াম সিনেপটিভ ব্রেভিন সিনেপটিভ থেকে দেন আলটিমেটলি রিলিজ হয়। সেগুলো জুওলজি চ্যাপ্টারে এইটা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন এদিকে খুব বেশি বেশি ক্যালসিয়াম আসলো তখন কি হবে, বেশি বেশি যখন ক্যালসিয়াম আসতে থাকলো তখন সেই ক্যালসিয়ামটা জমা করে রাখলো, যাতে যখন আমাদের বডির কোনো প্রবলেম হবে, যখন এটিপি কম থাকবে, তখনও যাতে আমাদের যে মাসল আছে, আমাদের যে পেশি আছে, সেই পেশিটাকে সংকোচনের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করতে পারে। that means that is the function of mitochondria, that is the another function of mitochondria regulates the calcium concentration in our body। অর্থাৎ এই দিকে মাইটোকন্ড্রিয়া আমাদের বডির ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটাকে ঠিক রাখে। যদি আমাদের এখন মাইটোকন্ড্রিয়া যেহেতু ক্যালসিয়ামটাকে সে সঞ্চিত করে রাখছে, যদি বডিতে কোনো কারণে ক্যালসিয়ামের দরকার পড়ে সে ক্যালসিয়াম দিয়ে দিবে, যদি বডিতে না দরকার পড়ে সে আবার এটিপি খরচ করে সে জমায় রাখবে। দ্যাট মিনস এই জায়গাটাতে ক্যালসিয়ামের যে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন বা ক্যালসিয়াম আয়নের যে ঘনত্ব, সেই ক্যালসিয়াম আয়নের ঘনত্বটাকেও মাইটোকন্ড্রিয়া কোনো না কোনোভাবে সে তার এটা একটা ফাংশনে কাজ করতেছে। আরেকটা অর্গানালিস এই ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন বা মাসল কন্ট্রাকশনের সাথে ক্যালসিয়াম দেওয়া নেওয়ার সাথে জড়িত, দ্যাট ইজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আমাদের যে মাসল আছে, আমাদের যে পেশি আছে, মায়োফাইব্রিল আছে, সেই মায়োফাইব্রিলের মধ্যে আলটিমেটলি সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো থাকে। এবং
সেইগুলাকে তখন বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলা যখন পেশির যে ফাইবার আছে সেই পেশির ফাইবারের মধ্যে যখন থাকে তখন সেটাকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এবং সেইখানে সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সে অসংখ্য ক্যালসিয়াম আয়ন সঞ্চিত করে রাখে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এইখানে যে বেশি ক্যালসিয়াম আয়ন সঞ্চিত হয়ে থাকে, ওকে আমার একটু প্রসেসটা দেখাতে হবে, নাহলে আমার হচ্ছে না, স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে আলটিমেটলি কি হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে মাসল যে সংকোচন হয় সেই সংকোচনের মধ্যে দুইটা প্রোটিন দায়ী, একটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। তো অ্যাক্টিন মায়োসিন কিভাবে থাকে আমি একটু কথাটা একটু বলি। ধরুন এটা হচ্ছে এরকম ভাবে থাকে, এটা হচ্ছে এরকম ভাবে একটা প্রোটিন থাকে, এরকম ভাবে একটা প্রোটিন থাকে, উপরের দিকে এরকম ভাবে অ্যাক্টিন মায়োসিন এভাবে থাকে। এখন যেটা হয় এইদিকে যখন মাসল কন্ট্রাকশন বা মাসল সংকোচন কিভাবে হয়, সংকোচনটা হয় যখন অ্যাকশন পটেনশিয়াল আসে, অনেক কিছু আসে, বাট লাস্ট ফেজটা আমি বুঝাই। লাস্ট ফেজে যেটা হয় এইদিকে ক্যালসিয়াম আয়ন আসে, ক্যালসিয়াম আয়ন এবং এদিকে এটিপি আসে। ক্যালসিয়াম আয়ন এবং এটিপি আসার পরে এই জায়গাটাতে এটিপি থেকে সে শক্তি নেয় এবং এটিপিটা ভেঙে এডিপিতে রূপান্তরিত হয়, যেখান থেকে সে শক্তিটা পায়। সেই শক্তিটা দিয়ে এটা হচ্ছে এইভাবে গিয়ে উপরের যে অংশটা সেই অংশটাকে এভাবে ধরে সে, এবং এটাকে উপরের দিকে সে আলটিমেটলি কি করে, এটাকে উপরের দিকে সে কি করে এভাবে ধরে, ধরে এবং এটাও কি করে এভাবে ধরে, এটাও কি করে এভাবে ধরে, এবং প্রতিটাতে কি করতেছে ক্যালসিয়াম আয়ন এসে লাগতেছে, এবং তারা আলটিমেটলি উপরের যে ফাইবারটা আছে সেই ফাইবারটাকে ধরতেছে, এবং আলটিমেটলি তারা কি করে এখন তারা এইভাবে করতে থাকে, এটাকে এইভাবে করতে থাকে। অর্থাৎ এখন পুরা মাসল যেটা ছিল, পেশিটা ছিল, সেটা সংকুচিত হচ্ছে, এবং সেইখানের জিনিসটা ডিপেন্ড করতেছে এটিপির উপরে এবং ক্যালসিয়ামের উপরে, এবং সেই ক্যালসিয়াম গুলো দিচ্ছে হচ্ছে সেখানে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সার্কোপ্লাজমিক রেটিকুলাম সেগুলো দিচ্ছে, এবং এইগুলা খুব বেশি পরিমাণে আছে হচ্ছে আমাদের যে হার্ট আছে সেই হার্টে, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে। এবং ওকে এইগুলো মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, বিকজ অনেক টাইপের ড্রাগস এবং ফার্মাকোলজিতে অনেক টাইপের ওষুধ এই মেকানিজমগুলোতে কাজ করে, ক্যালসিয়ামটাকে অফ করে দেয় বা ক্যালসিয়ামকে থ্রো করে, এরকমভাবে অনেক ড্রাগস কাজ করে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, দ্যাট মিনস এদিকে যে ক্যালসিয়াম আয়ন আছে সেই ক্যালসিয়াম আয়ন তাহলে কি করতেছে, সেই ক্যালসিয়াম আয়নটাকে মাইটোকন্ড্রিয়া সঞ্চিত করে রাখতেছে। ক্লিয়ার? তার সাথে আরেকটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে আমরা আগে বলতেছিলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে 4টা এনজাইমের কমপ্লেক্স থাকে, এবং সেইখানে একটা কোএনজাইম কিউ থাকে। কোএনজাইম কিউটা হচ্ছে ইউবি কুইনন নামে পরিচিত, দ্যাট ইজ কল্ড এজ ইউবি কুইনন। ইউ নো কুইনন, হোয়াই ইট ইজ কল্ড এজ কুইনন? ইউবি কুইনন, হোয়াই ইট ইজ কল্ড এজ কুইনন? বিকজ vitamin E, vitamin E, maybe vitamin E and vitamin K দুটাই মেনলি আপনাদের বই যেহেতু ভিটামিন ই লেখা আছে, আমি দেখি আবার একটু শিওর হয়ে নিই, নাহলে ভুল করাই দিলে তো আবার সমস্যা হয়ে যাবে। মাইটোকন্ড্রিয়ার কি থাকে, ভিটামিন ই নাকি ভিটামিন K? দুইটাই থাকে, ভিটামিন ই ভিটামিন K, বাট আপনাদের বইয়ে একটা লিখছে, আই ডোন্ট নো। কি নেটওয়ার্ক আছে তো মনগঞ্জ আছে তো নেটওয়ার্ক না, ভিটামিন ই, শিওর ভিটামিন ই। সে ভিটামিন ই কি করে, সেখানে ভিটামিন ই আলটিমেটলি সেখানে ভিটামিন ই এর যে স্ট্রাকচার আছে সেই ই মানে কেমিক্যাল স্ট্রাকচার, সেই ভিটামিন ই এর কেমিক্যাল স্ট্রাকচারটা আলটিমেটলি এই কোএনজাইম কিউ এর সাথে রিলেটেড, এবং সেটা ইউবি কুইনন নামে পরিচিত, যেটা কোএনজাইম কিউ। ভিটামিন ই মেবি কুইনন নামে পরিচিত, আর কুইনোলিন বা ওইরকম টাইপের কোনো নামে পরিচিত, এবং দুইটা স্ট্রাকচারালি সিমিলার, এবং এইদিকে কোএনজাইম কিউ এর মধ্যে ভিটামিন ই থাকে। দ্যাটস আমরা বলি যে মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারাল কম্পোনেন্টে ভিটামিন ই থাকে। ক্লিয়ার? তার সাথে আরো কিছু ব্যাপার আসে, যেরকম এই যে সে ওকে আরো কিছু ব্যাপার আসে, সেটা হচ্ছে যে ওকে আমি জাস্ট একটু দেখি এদিকে, দ্যাট মিনস আমরা যদি মাইটোকন্ড্রিয়ার ফাংশনগুলো যদি দেখি, মাইটোকন্ড্রিয়ার ফাংশনগুলোর মধ্যে একটা হচ্ছে এনার্জি প্রোডাকশন বা শক্তি উৎপন্ন করতেছে। সেকেন্ডলি হচ্ছে এনজাইম এন্ড কোএনজাইম ফর রেসপিরেশন। ওকে, ইউ নো দ্যাট এখানে আমাদের শ্বসন ঘটতেছে, শ্বসনের জন্য যে সমস্ত এনজাইম আছে কমপ্লেক্স গুলো, এই যে যেমন ইটিএস বা এদিকে যত কমপ্লেক্স আছে এনজাইম আছে, সেই এনজাইম গুলোকে ধারণ করতেছে। দ্যাট মিনস দ্যাট ইজ অলসো লজিক্যাল যে এনজাইম এন্ড কোএনজাইম ফর রেসপিরেশন মানে তারা হচ্ছে শ্বসনের জন্য, অন্তঃশ্বসনের জন্য যে সমস্ত এনজাইম এবং কোএনজাইম লাগে তা ধারণ করে। বুঝা গেছে?
ইনার মেমব্রেন সেটা ধারণ করতেছে। 3 নম্বর ফাংশন কি, তার হচ্ছে ক্যালসিয়াম আয়নের যে কনসেন্ট্রেশন, সেই ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন বা ক্যালসিয়াম আয়নের ঘনত্ব তারা ঠিক রাখতেছে। 4 নম্বর ফাংশন আপনারা মনে রাখতে পারবেন, কারণ আমি আগের লেকচারে পড়াইছি যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজেদের ডিএনএ আছে, যেটাকে বলা হয় ইভেন নিজেদের 70s রাইবোসোম আছে, এবং তারা কিন্তু সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে হেল্প করে। আলটিমেটলি তারা কি করে, তারা তাদের নিজস্ব ডিএনএ এবং আরএনএ কিন্তু ওই সমস্ত ডিএনএ এবং আরএনএ থেকে প্রোডাকশন করতে পারে। দ্যাট মিনস এইটাও লজিক্যালি মনে রাখা যায় যে দে প্রডিউস দেয়ার ওন ডিএনএ অ্যান্ড আরএনএ। ক্লিয়ার? অ্যান্ড দের ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যেই জিনিসটাতে যাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমি একটা সিকোয়েন্স দাঁড় করেছিলাম, সেটা হচ্ছে এই যে এটিপি যখন বেশি হবে তখন কি হবে, এটিপি যখন বেশি হবে তখন কয়েকটা মেকানিজম ঘটবে। কয়েকটা মেকানিজমের মধ্যে একটা হচ্ছে এখানে যে ক্যালসিয়াম আয়নগুলো আছে, সেই ক্যালসিয়াম আয়নগুলো সে এটিপি খরচ করে ক্যালসিয়াম আয়ন ভিতরের দিকে নেবে। সেকেন্ড হচ্ছে যখন এই এটিপি অনেক বেশি প্রোডাকশন হবে, তখন এই এটিপি আলটিমেটলি এই যে এটিপি সিনথেস নামক যেই আছে, আই মিন এটিপি সিনথেস নামক যেই এনজাইম আছে, সেই এটিপি সিনথেস নামক এনজাইমকে ইনহিবিট করবে বা বাধা দিবে। কেন এটিপি সিনথেস এনজাইমকে সে বাধা দিবে, সেটা কারণ হচ্ছে এটিপি সিনথেস এনজাইমকে সে বলবে যে আমাদের এখন প্রপার এটিপি আছে, আমাদের এখন ডিউ অ্যামাউন্ট অফ এটিপি আছে, এখন তোমার আর এটিপি প্রোডাকশন করার দরকার নাই। তাইলে এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি এই কাজটা ঘটে, যদি এইখানে যদি এটিপি সিনথেস এনজাইম ইনহিবিটেড হয়ে যায়, এটিপি যদি প্রোডাকশন না হয়, তাহলে নতুন যে এসিটাইল কোএনজাইম আসতেছে তারা তো আলটিমেটলি ইউটিলাইজড হইতে পারবে না। খেয়াল করেন ব্যাপারটা, বেশি বেশি পাইরুভিক অ্যাসিড আসলো, বেশি বেশি পাইরুভিক অ্যাসিড যখন ভিতরের দিকে ঢুকলো, ভিতরের দিকে ঢোকার পরে বেশি বেশি এসিটাইল কোএনজাইমে তারা রূপান্তরিত হইলো। কিন্তু এই এসিটাইল কোএনজাইমে যখন রূপান্তরিত হইলো, তখন যেহেতু এটিপি সিনথেস এনজাইম কাজ করতে পারতেছে না, সেহেতু এই এসিটাইল কোএনজাইম এখন আলটিমেটলি, ওকে আমি স্টেপটাকে এভাবে দেই ব্যাপারটাকে, যে এখানে মোর পাইরুভিক অ্যাসিড, মোর পাইরুভিক অ্যাসিড, it's a more pyruvic acid, okay, more pyruvic acid, pyruvic acid, then এটা তার মানে কি more acetyl coenzyme, acetyl coenzyme, you know acetyl coenzyme এর সংকেতটা কি, CH3COS maybe CoA, okay, so S CoA, এটাকে বলা হয় acetyl coenzyme, clear? then more acetyl coenzyme মানে more ATP, clear? খুব বেশি ATP প্রোডাকশন হলো। যখন খুব বেশি, এটা হচ্ছে ক্রাফট সাইকেল, যখন খুব বেশি এটিপি প্রোডাকশন হয়ে গেল, তখন আলটিমেটলি এই স্টেপটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল? এটিপি সিনথেস এনজাইম যেহেতু এখন কাজ করা স্টপ, এইদিকে অ্যাকচুয়ালি কাজ করতেছে এটিপি সিনথেস এনজাইম, আমি জাস্ট একটু শর্টকাটে দেখাচ্ছি, এদিকে কাজ করতেছে অ্যাকচুয়ালি আস্তে, এদিকে কাজ করতেছে হচ্ছে এটিপি সিনথেস এনজাইম, এটিপি সিনথেস এনজাইম। তো এদিকে এটিপি সিনথেস এনজাইম আলটিমেটলি কি করতেছে, এসিটাইল কোএনজাইম থেকে আলটিমেটলি যে এনএডিএইচ এফএডিএইচ প্রোডাকশন হচ্ছে, তাদের থেকে আলটিমেটলি সে এটিপি প্রোডাকশন করতেছে। এখন যেহেতু এই এটিপি সিনথেস এনজাইম যেহেতু এখন ইনহিবিটেড, সেটা যেহেতু এখন কাজ করতে পারবে না, তার মানে মোর এন্ড মোর পাইরুভিক অ্যাসিড যেগুলো আসতেছে, সেগুলো এখন এসিটাইল কোএনজাইম হিসেবে ভিতরের দিকে জমা হচ্ছে। তো এই যে তারা ভিতরের দিকে এসিটাইল কোএনজাইম হিসেবে ভিতরের দিকে জমা হচ্ছে, কারণ কি এসিটাইল কোএনজাইম জমা হওয়ার কারণ, এসিটাইল কোএনজাইম ফার্দার ব্রেকডাউন হইতে পারতেছে না, ফার্দার এটিপি প্রোডাকশন করতে পারতেছে না। সো মোর এন্ড মোর এটিপি ইজ অ্যাকুমুলেটেড ইন দ্য ম্যাট্রিক্স। সো যেহেতু এখানে মোর এন্ড মোর এসিটাইল কোএনজাইম জমা হচ্ছে, আমাদের মাইটোকন্ড্রিয়া সেটা নিয়ে কি করবে? তখন সে যে কাজটা করে সেটা হচ্ছে সে এখান থেকে কোএনজাইমগুলোকে সরাইতে থাকে, এবং এই যে যে অ্যাসিটাইল গ্রুপ আছে, সেই অ্যাসিটাইল গ্রুপগুলোকে আলাদা করে নেয়। এই কার্বন স্কেলিটনটাকে সে আলাদা করে নিয়ে সে হচ্ছে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড প্রোডাকশন করে, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে আলটিমেটলি প্রোটিন প্রোডাকশন হয়, এবং সেটা পসিবল। কিভাবে পসিবল আমি বলি, এই মাইটোকন্ড্রিয়া যেটা করে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সংকেত আপনারা জানেন, যে ধরেন এটা হচ্ছে NH, এটা হচ্ছে C, এখানে গেলে হচ্ছে NH2, দেন এটা হচ্ছে COOH, ওকে, আর এটা হচ্ছে H, দেন এখানে আমরা জাস্ট কার্বন স্কেলিটন অ্যাড করব, যে কোনো কার্বন দিতে থাকবো, এটা হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। তো এইখানে যেহেতু এসিটাইল কোএনজাইমের এই অংশটাতে যেহেতু কার্বন আছে এবং CH3CO সেইগুলো আছে, সো আলটিমেটলি সেইগুলোকে সে আলাদা করতে থাকে, একটা অ্যামিনো গ্রুপকে সে নিয়ে আলটিমেটলি সেটা কালেক্ট করতে থাকে, সে অ্যামাইনো অ্যাসিড কানেক্ট করতে করতে সে হচ্ছে প্রোটিন তৈরি করে। তার মানে আমরা বলতে পারি যে আমিষ সংশ্লেষণে বা প্রোটিন সংশ্লেষণে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। তার সাথে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাট মেটাবলিজম। শিওর,
যখন আমাদের বডিতে খুব ফ্যাটি অ্যাসিড, আমরা যখন খুব বেশি বেশি লিপিড খাই, মানে লিপিডের মধ্যে তো ফ্যাটি অ্যাসিড আছে, দ্যাট মিনস যখন আমাদের বডিতে ফ্রি ফ্যাটি অ্যাসিড যখন বেড়ে যায়, ফ্যাটি অ্যাসিড যখন আমাদের বডিতে খুব বেশি হয়, খুব বেশি হওয়ার ফলে যেটা হয়, ফ্যাটি অ্যাসিড যখন খুব বেশিতে থাকে, এই ফ্যাটি অ্যাসিড আলটিমেটলি, ফ্যাটি অ্যাসিডের একটা সংকেত কি আমি এটা লিখতে পারি, একটা ফ্যাটি অ্যাসিড হচ্ছে CH3 CH2COOH, এটাকে বলা হবে প্রোপানোয়িক অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড। এখন ধরেন আমাদের বডিতে ফ্যাটি অ্যাসিডসের পরিমাণ বেশি বেড়ে গেল, কিভাবে বেড়ে যেতে পারে? আপনি লিপিড জাতীয় খাবার বেশি খাইলেন। সো আপনি যখন লিপিড জাতীয় খাবারটাকে বেশি খাইলেন, লিপিড জাতীয়, ইভেন লিপিডের ডেফিনেশন কি? লিপিডের ডেফিনেশন হচ্ছে যদি গ্লিসারলের সাথে কি কানেক্টেড হয় ভাই, গ্লিসারলের সাথে যদি এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে H2, এটা হচ্ছে H, এটা হচ্ছে H2, এদিকে O, এদিকে O, এদিকে O, এটা ট্রাইগ্লিসারাইড তখন বলা হবে যখন এদিকে একটা ফ্যাটি অ্যাসিড কানেক্টেড হয়েছে। দ্যাট মিন্স আমরা যখন লিপিড টাইপের খাবার বেশি খাচ্ছি, আমরা কিন্তু ফ্যাটি অ্যাসিড বেশি নিচ্ছি। সো বডিতে যদি ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়, সেটা প্রবলেম করে, বিকজ ফ্যাটি অ্যাসিড ফ্যাট বডিতে বাড়তে দেয় না, নর্মালি দেয় না। যদি এই মেকানিজমে প্রবলেম ঘটে তখন এই ফ্যাট জমা হয়। তো এখানে দ্যাট মিনস এখানে ফ্যাটি অ্যাসিডস প্রোডাকশন হচ্ছে। সো যখন সেখানে ফ্যাটি অ্যাসিডস প্রোডাকশন হচ্ছে, সেখানে যে ফ্যাটি অ্যাসিড, সেই ফ্যাটি অ্যাসিড আলটিমেটলি কি করতেছে, ফ্যাটি অ্যাসিডের সংকেতটা আমরা একটু দেখি, CH3CH2COOH এরকম ভাবে থাকতেছে, অথবা এটা এর ইথানোয়িক অ্যাসিডও থাকতে পারে ফ্যাটি অ্যাসিড হিসাবে, যেরকম CH3COOH এরকম ভাবে থাকতে পারে। তো আমাদের মাইটোকন্ড্রিয়া যেটা করে, যখন এখানে ফ্যাটি অ্যাসিডস বেড়ে যায় বা ফ্যাটি অ্যাসিড যখন সেখানে বেড়ে যায়, তখন মাইটোকন্ড্রিয়া সেই ফ্যাটি অ্যাসিডগুলোকে কালেক্ট করে সে কি করে, কালেক্ট করে সে এটাকে আলটিমেটলি এসিটাইল কোএনজাইমে কনভার্ট করে। কিভাবে এসিটাইল কোএনজাইমে কনভার্ট করা? খুব ইজি। এদিক থেকে OH গ্রুপটাকে সরাই দেন, সিও রাখেন, একটা সালফার গ্রুপ আনেন, জাস্ট কোএনজাইমটাকে নিয়ে আনেন, তাহলে সেটা হয়ে গেল এসিটাইল কোএনজাইম। এখন এই এসিটাইল কোএনজাইম সে এই ফ্যাটি অ্যাসিডস থেকে এসিটাইল কোএনজাইম প্রোডাকশন করে, সে আলটিমেটলি এই পাথওয়েতে ঢুকাই দেয়। সেই এসিটাইল কোএনজাইম পরবর্তীতে যেটা হয়, আবার এসিটাইল কোএনজাইম থেকে নরমালি ক্র্যাফট সাইকেলের মাধ্যমে NADH2 FADH2 সেগুলো প্রোডাকশন হয়, এবং আলটিমেটলি আবার ক্র্যাফট সাইকেলের মধ্যে মোর এন্ড মোর ATP প্রোডাকশন হয়। দ্যাট মিন্স এইভাবে ফ্যাটি অ্যাসিডসও আমাদের কি দেয়? শক্তি দেয়। দ্যাট মিন্স আমরা শক্তি বা এটিপি আমরা গ্লুকোজ থেকেও প্রোডাকশন করতে পারি, ফ্যাটি অ্যাসিড থেকেও প্রোডাকশন করতে পারি। ইভেন উই ক্যান প্রডিউস এনার্জি ফ্রম অলসো প্রোটিন, বিকজ দে হ্যাভ অলসো কার্বন স্কেলিটন। কিভাবে প্রোডাকশন করতে পারি? খুব ইজি। আমরা গ্লুকোজ থেকে কিভাবে প্রোডাকশন করতে পারি জানি, কারণ গ্লুকোজ যখন গ্লাইকোলাইসিস হয় তখন পাইরুভিক অ্যাসিড হয়, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোএনজাইম হয়, সেই এসিটাইল কোএনজাইম আলটিমেটলি এটিপি, এসিটাইল কোএনজাইম আলটিমেটলি কনভার্ট হচ্ছে NADH2 FADH2 সেগুলাতে, সেগুলো এটা থেকে সেগুলা উৎপন্ন হয়, এবং সেগুলা থেকে এটিপি সিনথেস এনজাইম দিয়ে এটিপি আসে। ফ্যাটি অ্যাসিড থেকে কিভাবে হয়? ফ্যাটি অ্যাসিড যখন হয়, ফ্যাটি অ্যাসিডটাকে আলটিমেটলি আমাদের মাইটোকন্ড্রিয়া একটা কোএনজাইম গ্রুপ অ্যাড করে, সেটাকে এসিটাইল কোএনজাইম বানায় দেয়, এবং এখন সেই এসিটাইল কোএনজাইমটা আলটিমেটলি এই চক্রে প্রবেশ করতে পারে। কিভাবে? সেই এসিটাইল কোএনজাইম প্রবেশ করলো, সেই এসিটাইল কোএনজাইম পরবর্তীতে ক্র্যাফট সাইকেলে ঢুকলো, এবং সেই ক্র্যাফট সাইকেল থেকে বা ক্র্যাফট চক্র থেকে সেটা হচ্ছে মোর এন্ড মোর এটিপি প্রোডাকশন করতেছে। দ্যাট মিনস এই যে ফ্যাট মেটাবলিজম, সেই ফ্যাট মেটাবলিজমেও মাইটোকন্ড্রিয়া ভূমিকা রাখতেছে। কেন ভূমিকা রাখতে পারতেছে? বিকজ সেই ফ্যাটটাকে সে ভাঙতে পারতেছে এবং ইউটিলাইজ করতে পারতেছে, বিকজ মাইটোকন্ড্রিয়া হ্যাজ এনজাইমস টু ব্রেক ডাউন এসিটাইল কোএনজাইম টু প্রডিউস এটিপি। এটা থাকার কারণে সে এই কাজটা করতে পারতেছে। ক্লিয়ার? So that is the function of mitochondria. Also that is logical, and more important আরেকটা থিং আছে, more আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আপনারা আগে জানেন যে ক্যালসিয়াম এবং পটাশিয়াম আয়ন তারা জমা রাখে বা এরকম নিয়ে কিছু কাজ করে, আপনাদের বই লেখা আছে, সেটা তো এমনি এমনি বোঝা যায়, এদিকে ক্যালসিয়াম আয়ন আছে, এদিকে পটাশিয়াম আয়ন ঢুকতেছে, সেগুলো এমনি এমনি বোঝা যায়, দ্যাট ইজ লজিক্যাল। সেকেন্ড জিনিস, mitochondria is the powerhouse of cell. Sometimes powerhouse is the cause of or powerhouse can be converted into destroy house. ধরেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা চিন্তা করেন, একটা পাওয়ার হাউস যেটা একেবারে পুরা দেশকে বিদ্যুৎ দিতেছে বা পুরা দেশকে বিদ্যুৎ দেওয়ার মতো তাদের একটা পরিস্থিতি আছে। এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি ব্লাস্ট হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ত্রুটির কারণে যদি ব্লাস্ট হয়, তাহলে কিন্তু ওই যে পুরা শহর আছে বা পুরা দেশ আছে সেটা কিন্তু ডেস্ট্রয় করে দিতে পারে। দ্যাট মিনস পাওয়ার হাউস ইজ নট অলওয়েজ দ্য পাওয়ার হাউস। পাওয়ার হাউস ক্যান বি may be converted into destroy house. Mitochondria is that type of organelles. Mitochondria is the powerhouse of cell, but যখন মাইটোকন্ড্রিয়া দেখে
সেলের মধ্যে যত প্রোটিন প্রোডাকশন হচ্ছে একটাও ঠিক হচ্ছে না। কিরকমটা আমি দেখাই, আমাদের সেলের মধ্যে অনেক মানে একটা পড়াইতে গেলে একটার সাথে আরেকটা রিলেট করে চলে আসে। আমি চাই না মেডিকেলের দিকে যাইতে, বাট কেন জানি মেডিকেলের দিকে চলে যায়, জন্য হয়। আমার কাছে মনে হয়েছিল যে লেকচার হবে 10 মিনিটে, এখন লেকচার কত মিনিটে রয়েছে? লেকচার এই মাইটোকন্ড্রিয়া লেকচার 40 মিনিট হয়ে গেছে, আগে 2 ঘন্টা 34 মিনিট আর 40 মিনিট, 3 ঘন্টা পার হয়ে গেছে শুধুমাত্র এই 3টা টপিকস নিয়ে আলোচনা করতে করতে। আর যেটা হোক, তারপরে আপনারা জিনিসগুলো মনে রাখেন, কারণ আমার সময় এরকম ভাবে বুঝাই দেওয়ার কেউ ছিল না, মানে একেবারে ধুমসে মুখস্থ করতে হতো, মানে এক পৃষ্ঠা দেখেন আমি 2-3 ঘন্টা লাগায় মুখস্থ করছি, এরপরের দিনই সব শেষ। ঠিক আছে, সো বুঝা পড়লে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো মনে থাকে। সো আমি এই জিনিসটা একটু বোঝাই। আমাদের সেল অ্যাকচুয়ালি সে কিছু প্রোটিন প্রোডাকশন করে। কিরকম প্রোটিন প্রোডাকশন করে? ধরেন আমাদের পুরো বডিতেই হাজার হাজার টাইপের প্রোটিন আছে। কিরকম হাজার হাজার টাইপের প্রোটিন? আমাদের স্কিন আছে, সেটা প্রোটিন। আমাদের যেই আয়ের কালার আছে, সেটা প্রোটিন। স্কিনের কালার, দ্যাট ইজ অলসো দে আর অলসো রেসপন্সিবল সাম রঞ্জক পদার্থ, সেই রঞ্জক পদার্থগুলো হচ্ছে প্রোটিন। আমাদের চুল, ক্যারাটিন, সেটা হচ্ছে প্রোটিন। সব কিছুই প্রোটিন, অনেক কিছু বেশি প্রোটিন। এবং এই প্রোটিনের একটা সিম্পল স্ট্রাকচার আছে, একটা মানে আলটিমেটলি একটা নর্মাল একটা স্ট্রাকচার আছে এখন, এবং সেটা আমাদের উৎপন্ন করা হচ্ছে রাইবোসোমে। আমাদের রাইবোসোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, সেখানে হচ্ছে আমাদের যে রাইবোসোম সেটা হচ্ছে নর্মাল প্রোটিন প্রোডাকশন করে। ধরেন আমাদের একটা সেলের জন্য যে নর্মাল প্রোটিন দরকার, সেই নর্মাল প্রোটিনের মধ্যে এরকম এরকম দুটা অ্যামাইনো অ্যাসিড থাকা দরকার, এরকম এরকম আর এরকম, কারণ এরকম একটা অ্যামাইনো অ্যাসিড থাকা দরকার। এখন আমাদের রাইবোসোম, ধরেন এমআরএনএর কোনো ভুলের কারণে বা ডিএনএর কোনো ভুলের কারণে, সেটা যখন ডিএনএ ট্রান্সলেশন পড়াবো তখন ডিটেলস বুঝতে পারবেন। ধরেন আমাদের ডিএনএ থেকে এমআরএনএ যখন ইনফরমেশনটা যখন ট্রান্সফার হয়, তখন কোনো কারণে কোডিং এর ভুল হয়ে গেল। ভুল হয়ে যাওয়ার কারণে তখন দেখা যাবে যে সে ভুল প্রোটিন প্রোডাকশন করবে। যেরকম এখন সে তিনটাই ব্ল্যাক প্রোটিন প্রোডাকশন করলো। এখন এই যে এইখানে যে প্রোটিন আছে, এইখানে যে প্রোটিন আছে, তো এখন আমি যেটা বললাম সেটা হচ্ছে রাইবোসোম হঠাৎ করে কি করলো, যে কোনো কারণে ভুল হয়ে গেল, এবং আমাদের সেল কোনো কারণে একটা ভুল করলো। সেল ভুলের কারণে যেটা হলো, এখানে হচ্ছে যেই মানে কি বলবো, কি টাইপের, মানে আনফোল্ডিং প্রোটিন অর ফল্টি প্রোটিন, মানে ফল্টি প্রোটিনের বাংলাটা কি হবে, মানে হচ্ছে নর্মাল স্ট্রাকচারের না, মানে হচ্ছে ডেভিয়েটেড স্ট্রাকচার, মানে ফল্টি প্রোটিন। আচ্ছা, ফল্ট প্রোটিন সে ক্রিয়েট করা স্টার্ট করলো, যে প্রোটিনটা আমাদের বডিতে এখন কোনো কাজই আসবে না। ঠিক আছে, যখন এটা করা স্টার্ট করলো, তখন যেটা করবে, এই যে ভুল যে প্রোটিন করা স্টার্ট করলো, ভুল প্রোটিনের একটা ইনফরমেশন চলে যাবে আমাদের কিছু কিছু এনজাইমের কাছে। সেই এনজাইমগুলো কি করবে, ভিতর এইদিকে যে মাইটোকন্ড্রিয়া আছে, এদিকে যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়াকে এদিকে যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়াকে এটা যখন স্টিমুলেশন দিবে, তখন সেই মাইটোকন্ড্রিয়া যেটা করবে, মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি ব্লাস্ট হয়ে যাবে। কিরকম ভাবে? নর্মালি মাইটোকন্ড্রিয়ার এদিকে কিছু ছিদ্র থাকে, যে ছিদ্রগুলা আলটিমেটলি, সেই ছিদ্রগুলা ধরেন নর্মালি মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু ছিদ্র থাকে, যে ছিদ্রগুলো আলটিমেটলি বন্ধ থাকে নর্মাল অবস্থায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু ছিদ্র থাকে, যে ছিদ্রগুলো বন্ধ থাকে নর্মালি সেই ছিদ্রগুলো বন্ধ থাকে। যদি এরকম ফল্টি প্রোটিন প্রোডাকশন হওয়া স্টার্ট হয়, যদি ভুল কোনো প্রোটিন প্রোডাকশন হওয়া স্টার্ট হয়, যেটার কারণে সেলটা সার্ভাইভ করতে পারবে না, যেটার কারণে সেলের বেঁচে থাকার অধিকার নাই, সেল ভুল কাজ করতেছে, তার মানে মাথা ওলাজালো হয়ে গেছে, সেলের মাথায় মানে হচ্ছে ডিএনএ সে বা এমআরএনএ বা সেখান থেকে যেটা প্রোটিনটা প্রোডাকশন হচ্ছে, যেহেতু সেখানে প্রোটিন প্রোডাকশনটা ওলাজালো হয়ে গেছে, দ্যাট মিনস সেলের মাথা নষ্ট হয়ে গেছে। যখন সেলের মাথা নষ্ট হয়ে গেছে, তখন সে ম্যাপ কাইনেস অনেক পাথওয়ে আছে, আপনাদের পড়াইতে চান, এটা এমবিবিএস 4th ইয়ার, আমি নিজেও এমবিবিএস 3rd ইয়ার। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে, এইদিকে যেই আলটিমেটলি আরো কিছু সিগন্যালিং মলিকিউলস আছে, সেই সিগন্যালিং মলিকিউলস কি করে, আলটিমেটলি এইদিকে যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়ার এই যে ছিদ্রগুলো ওপেন করে দেয় সুন্দর করে। মাইটোকন্ড্রিয়ার ছিদ্রগুলো ওপেন করে দিলে কি হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এমন কিছু এনজাইম আছে, যে এনজাইমগুলা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে নর্মালি থাকে এবং নর্মালি কাজ করে, বাট তারা যদি সেলের সাইটোপ্লাজমে চলে আসে, তখন সাইটোপ্লাজমের জন্য তারা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে অনেক মানে ছিল, যেরকম এনএডিএইচ রিডাক্টেস বা ফ্লেভিন মনোনিউক্লিওটাইড রিডাক্টেস, ওইরকম টাইপের কিছু এনজাইম ছিল, যে এনজাইমগুলো যদি বাহিরে আসে, তখন দেখা যায় যে বাহিরে তারা অনেক ক্ষতি করে ফেলতেছে। নট অনলি দিস, এদের ভিতরে কিছু এনজাইম থাকে, যে এনজাইমগুলোকে বলা হয় ক্যাসপাসেস এনজাইম বা ওইরকম টাইপের কিছু এনজাইম আছে, যে এনজাইমগুলো কি করে, আলটিমেটলি বাহিরের দিকে যখন আসে, তখন এই বাহিরের দিকে আসলে এই দিকের
যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো যখন বাইরের দিকে আসে, বাইরের দিকে আসার পরে তারা আলটিমেটলি পুরা সেলটা যেটা আছে পুরা সেলটাকে তারা ডেস্ট্রয় করে দেবে, পুরা সেলটাকে তারা মাইরা ফেলে এবং আলটিমেটলি সেলটার ডেথ ঘটে এবং সেলটা তখন আর কোনো কাজ করবে না। ডেথ, সেলের ডেথ। সেলের ডেথটা তাহলে কিভাবে ঘটলো? সেলের ডেথ ঘটলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যত টাইপের জিনিস ছিল সেই জিনিসগুলো যখন বের হয়ে আসলো তখন আলটিমেটলি সেলের ডেথ ঘটলো। ঠিক এরকম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সে খুব ভালোভাবে ছিল, কিন্তু যখনই সেটা ব্লাস্ট হয়ে যখন বাহিরে ভিতরে সব মালামাল চলে আসলো আলটিমেটলি ওই পুরো জায়গাটা ডেথ। তো এই যে এই ডেথের প্রসেসটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, এবং এই অ্যাপোপ্টোসিস খুব ইম্পর্টেন্ট। অ্যাপোপ্টোসিস খুব ইম্পর্টেন্ট। হোয়াই অ্যাপোপ্টোসিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট? বিকজ অ্যাপোপ্টোসিস যদি না ঘটতো তাহলে দেখা যেত যে এই যে সেল যেটা একটা ফল্টি প্রোটিন প্রোডাকশন করতেছে, এটা যখন মাইটোসিস কোষ বিভাজন ঘটেছে তখন দুইটা সেল প্রোডাকশন করতো, তাহলে ওই দুইটা সেলও দেখা যেত যে ফল্টি প্রোটিন প্রোডাকশন করতেছে, দুইটা থেকে চারটা। আলটিমেটলি আমাদের এরকম ফল্টি প্রোটিনই প্রোডাকশন হইতে থাকতো। ইউনো সাম ভাইরাসেস অর সাম মেকানিজমস। অ্যাকচুয়ালি আমাদের ক্যান্সার কেন হয়? ক্যান্সার হওয়ার একটা কজ হচ্ছে এই পাথওয়েটাতে সমস্যা হয়ে যাওয়া। এই যে মাইটোকন্ড্রিয়া এইটার অ্যাপোপ্টোসিস না ঘটাইতে পারলে কখনো কখনো ক্যান্সার বা টিউমার হয়। কেন আমি বলি? কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া যদি তাদের ক্যাসপাসিস এনজাইমগুলো দিয়ে যদি সেলটাকে ডেথ না করতে পারে তখন দেখা যায় যে অ্যাবনর্মাল কিছু সেল আলটিমেটলি গ্রো করতে থাকে। ইভেন যে সেলের যে মাইটোসিসের একটা নির্দিষ্ট সময়কাল আছে, যে ওই সময়কালে সেলটা বিভাজিত হবে, তখন আর ওই সময়কাল কিছু থাকে না, ওইটা খুব দ্রুত বিভাজিত হতে থাকে, সেল মাস তৈরি হয় যেটাকে আমরা টিউমার বলি। আলটিমেটলি সেটা, দ্যাট মিনস অ্যাপোপ্টোসিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি টু মেনটেন দ্য নর্মাল হেলথ। এবং এই ফাংশনটাতে কাজ করতেছে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, কারণ যখনই সেখানে ফল্টি প্রোটিন প্রোডাকশন হচ্ছে সে তার যেই ফল্টি প্রোটিন প্রোডাকশনের কারণে একটা ম্যাপ কাইনেস বা ওইরকম টাইপের কিছু এনজাইম বা কিছু টাইপের সিগন্যালিং মলিকুল সেখানে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোকে ওপেন করে দিতেছে, ক্যাসপাসিস এনজাইম চলে আসতেছে, আলটিমেটলি সেলের ডেথ ঘটতেছে। দ্যাট ইজ কল্ড apoptosis. And another types of function of mitochondria is, আরো কিছু টাইপের ফাংশন আছে মাইটোকন্ড্রিয়ার। যেরকম মাইটোকন্ড্রিয়া যেটা করে সেটা হচ্ছে শুক্রাণুর ক্ষেত্রে যেটা হয়, ধরেন এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে শুক্রাণুর লেজ, এটা ছিল শুক্রাণু মাথা, শুক্রাণুর লেজ। সে যেটা করে শুক্রাণুর লেজটা কিন্তু এইভাবে ঘুরাইতে ঘুরাইতে কিন্তু শুক্রাণুটা সামনের দিকে আগায় যায়। সো এই যে শুক্রাণুটার এই জায়গাটাতে তখন দেখা যায় যে খুব বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ এইদিকে বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকা মানে বেশি পরিমাণ শক্তি সে লেজের মধ্যে দিতে পারতেছে, সেই শক্তিটাকে সে গতি শক্তিতে কনভার্ট করতেছে, আলটিমেটলি এইটা সামনের দিকে চলতে পারতেছে। সো মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি শুধুমাত্র শুক্রাণুর এই সমস্ত শক্তিই যোগায় না, শুক্রাণু এবং ডিম্বাণু গঠনেও সেটা হেল্প করে। বুঝা গেছে ব্যাপারটা? আরো কিছু কিছু ক্ষেত্রে তারা ক্যালসিয়াম আয়ন, ফেরাস আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, সালফার আয়ন সেগুলা স্টোর করে। সেগুলা খুব নর্মালি বোঝা যায় যে তারা ক্যালসিয়াম আয়ন, দেন কি ফেরাস আয়ন, দেন কি S2 আয়ন, সালফার 2 আয়ন এন্ড ম্যাঙ্গানিজ 2 আয়ন, তারা এই সমস্ত আয়নকে তারা স্টোর করে। ক্যালসিয়াম আয়ন তো বুঝাই গেছে। ফেরাস আয়ন কেন করে? কারণ এইদিকে যে এনজাইম কমপ্লেক্স গুলো আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, তাদের মধ্যে কিছু প্রোটিন আছে। ফ্লেভি প্রোটিন মিন্স যে প্রোটিনটা অ্যাকচুয়ালি Fe এবং সালফার এই সমস্ত যৌগ দ্বারা গঠিত। সো এই সমস্ত কিছু উপাদান আছে এবং ম্যাঙ্গানিজ এডিশনাল যে রিঅ্যাকশন সেই রিঅ্যাকশনগুলোতে হেল্প করে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এইগুলা ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ফাংশন। এখন আর কিছু জিনিস জাস্ট একটু সাজায় দিতে চাই, এগুলো অবশ্যই আপনাদের বই থেকে পড়তে হবে, আর বাইরে কিছু বলতে না। ওকে, মাইটোকন্ড্রিয়াতে তাহলে আমরা কি বলবো? মাইটোকন্ড্রিয়াতে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারাল কম্পোনেন্ট যদি আমরা চিন্তা করি, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারাল কম্পোনেন্ট হচ্ছে 65% প্রোটিন। মাইটোকন্ড্রিয়া হচ্ছে 65% প্রোটিন দ্বারা গঠিত, 65% প্রোটিন, 29% গ্লিসারাইডস দ্বারা গঠিত, 4% কোলেস্টেরল দ্বারা গঠিত। এটা খুব ইম্পর্টেন্ট কারণ মেডিকেল এডমিশন অনেক সময় আসে। সো এই জায়গাগুলোতে তো আর বোঝানোর কিছু নাই। অবশ্যই একটা নিউমেরাল থিওরি ছিল আমার নেমোনিক্স ফ্রম মেমোরিজের, বাট সেটা আপনাদের দিলে খুব বেশি কাজে দিবে বলে মনে হয় না, সেটা আমার ক্ষেত্রে খুব বেশি কাজে দেয়। That means 65% protein, 29% glycerides, 4% cholesterol and in term of lipids, অবশ্যই লিপিডসও থাকে। লিপিডস এর মধ্যে মানে ওকে এইগুলাই তো লিপিডস, অ্যাকচুয়ালি গ্লিসারাইডস, কোলেস্টেরল সেগুলাই তো লিপিডস। লিপিডস এর মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিডস। ইন দ্যাট মিন্স ইন টার্ম অফ লিপিডস 90% ইজ
ফসফোলিপিডস 90% ফসফোলিপিড, 10% হচ্ছে বাকি ফ্যাটি অ্যাসিডস, নরমাল ফ্রি ফ্যাটি অ্যাসিডস, carotenoid and vitamin E. You know why vitamin E is present in the mitochondria? Because in mitochondria, in the electron transport chain, coenzyme Q is present, and coenzyme Q is known as ubiquinone, which is somewhat related to the structure of vitamin E. So normally, logically, vitamin E can be present in the mitochondria. Clear? The mitochondria তো আর কিছু দেখতেছি না, mitochondria শেষ। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু টপিকস নিয়ে আলোচনা করব না, বাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।